আচ্ছা, ধরুন আমাদের একটা মিশন দেওয়া হলো। হুম একেবারে শূন্য থেকে একটা বিশ্বমানের প্রজেক্ট টিম বানাতে হবে। হুম তো প্রশ্নটা হলো, শুরুটা করব কোথা থেকে? হুম মানে শুধু কয়েকজন প্রতিভাবান লোককে এক জায়গায় আনলেই কি কাজ হয়ে যাবে? না না, তা তো হওয়ার কথা না। নাকি এর পেছনে আরো গভীর কোনো দর্শন কাজ করে? আজ আমরা এই মিশনটাই হাতে নিয়েছি। আমাদের কাছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বা পিএমআইর একটা কোর্স ম্যাটেরিয়াল আছে। যেটা আমাদের ব্লুপ্রিন্ট হিসেবে কাজ করবে। একদম। আমরা দেখব কিভাবে একদল মানুষকে একটা সত্যিকারের সহযোগী আর সফল টিমে পরিণত করা যায়। দারুণ একটা চ্যালেঞ্জ। এ আর এই ব্লুপ্রিন্টটা কিন্তু মানে বেশ কাজের, কারণ এটা শুধু তত্ত্বকথা নয়, বরং হাজার হাজার সফল প্রজেক্টের অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞানের একটা সংকলন। আচ্ছা। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো এই ব্লুপ্রিন্টের সবচেয়ে জরুরি অংশগুলো খুঁজে বের করা, হুম। আর সেগুলোর পেছনের কেনটা বোঝা। রাইট। শুধু কি করতে হবে তা না, হ্যাঁ। বরং কেন এটা কাজ করে সেটাই আমরা একটু গভীরে গিয়ে দেখব। তাহলে চলুন আমাদের এই টিম তৈরির মিশনের প্রথম ধাপে যায়। যে কোনো নির্মাণের তো ভিত্তিটাই আসল। অবশ্যই। এই মেটেরিয়াল বলছে একটা টিমের ভিত্তি হলো তার সংস্কৃতি, বিশেষ করে সহযোগী টিম সংস্কৃতি। কিন্তু এই সংস্কৃতি শব্দটা শুনতে বেশ ভারী শোনায়। একটু ভারী তো বটে। বাস্তবে একজন প্রজেক্ট ম্যানেজার এটা কিভাবে তৈরি করবেন? এটা কি দেওয়ালে সুন্দর সুন্দর উক্তি টাঙানোর মতো কিছু? না না, একদমই তা নয়। সংস্কৃতি আসলে দেওয়ালে টাঙানো থাকে না, এটা টিমের প্রতিদিনের কাজ আর আচরণে বেঁচে থাকে। আচ্ছা। ম্যাটেরিয়াল অনুযায়ী প্রজেক্ট ম্যানেজারের ভূমিকাটা অনেকটা একজন নগর পরিকল্পনাবিদের মতো। ইন্টারেস্টিং। তিনি নিজে প্রত্যেকটা ইট গাঁথেন না, কিন্তু শহরের নকশাটা তিনিই তৈরি করেন। মানে কোথায় রাস্তা হবে, কোথায় পার্ক। আর কোথায় স্কুল হবে, এইসব। ঠিক একইভাবে ম্যানেজার টিমের জন্য কিছু চুক্তি, কাজের কাঠামো আর প্রক্রিয়া তৈরি করেন, যা সহযোগিতাকে সহজ করে তোলে। তিনি এমন একটা পরিবেশ বা কি বলে অপারেটিং সিস্টেম তৈরি করেন, যেখানে টিমের সদস্যরা নিজেরাই সেরা কাজটা করার জন্য উৎসাহিত হয়। এই অপারেটিং সিস্টেম তৈরির জন্য আমাদের সোর্সে দুটো লিডারশিপ মডেলের কথা খুব জোর দিয়ে বলা হয়েছে। একটা হলো সার্ভেন্ট লিডারশিপ, আর দ্বিতীয়টা সেলফ অর্গানাইজিং টিম। হ্যাঁ। তো এই প্রথমটা মানে সার্ভেন্ট লিডারশিপ বা সেবক নেতৃত্ব শুনতে বেশ মহৎ লাগছে, কিন্তু এটা কি প্রথাগত বস ধারণার ঠিক উল্টো? অনেকটাই। প্রথাগত কমান্ড অ্যান্ড কন্ট্রোল মডেলে লিডার হলেন পিরামিডের চূড়ায়, তিনি নির্দেশ দেন আর বাকিরা তা পালন করে। কিন্তু সার্ভেন্ট লিডারশিপে লিডার পিরামিডটাকে উল্টে দেন, তিনি থাকেন নিচে টিমের সদস্যদের সাপোর্ট দেওয়ার জন্য। আচ্ছা। তার মূল কাজ স্পটলাইট কেড়ে নেওয়া নয়, বরং টিমের পথ থেকে বাধাগুলো সরিয়ে দেওয়া। তিনি প্রশ্ন করেন আমার টিমের সফল হতে কি প্রয়োজন, এবং সেই প্রয়োজনগুলো মেটানোর চেষ্টা করেন। মানে ম্যানেজার তখন আর টাস্ক মাস্টার থাকছেন না। না, তিনি হয়ে ওঠেন একজন ফ্যাসিলিটেটর বা সহায়ক। এই স্বাধীনতার ধারণাটাই বোধহয় সেলফ অর্গানাইজিং টিমের মূল কথা, যেখানে সদস্যরা নিজেরাই নিজেদের কাজ গুছিয়ে নেয়। একদম। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, যদি কোনো কেন্দ্রীয় নেতৃত্ব না থাকে, তাহলে কি পুরো ব্যাপারটা বিশৃঙ্খল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে না? অবশ্যই থাকে। মানে সেলফ অর্গানাইজিং কি খুব সহজে কেউই দায়িত্বে নেই এরকম একটা পরিস্থিতিতে চলে যেতে পারে না? এটা একটা অসাধারণ প্রশ্ন, আর এই মডেলের সবচেয়ে বড় চ্যালেঞ্জও এটাই। তাই? হ্যাঁ, আমাদের সোর্সও এই ঝুঁকির দিকেই ইঙ্গিত করছে। দেখুন, এই মডেলটা মারাত্মকভাবে ব্যর্থ হয় যদি দুটো মূল উপাদান না থাকে। কি কি? প্রথমত, মনস্তাত্ত্বিক নিরাপত্তা বা সাইকোলজিক্যাল সেফটি, যেখানে টিমের সদস্যরা প্রশ্ন করতে বা ভুল করতে ভয় পায় না। আর দ্বিতীয়ত, স্ফটিকের মতো স্বচ্ছ এবং পরিমাপযোগ্য লক্ষ্য। আচ্ছা। টিমের প্রত্যেককে জানতে হবে যে তারা ঠিক কোন দিকে যাচ্ছে এবং সাফল্য দেখতে কেমন হবে। এই দুটো জিনিস না থাকলে স্বাধীনতা খুব দ্রুতই বিশৃঙ্খলা হয়ে যায়। তাহলে সমাধান কি? পুরো নিয়ন্ত্রণ ম্যানেজারের হাতে থাকবে, নাকি পুরোটা টিমের হাতে ছেড়ে দেওয়া হবে? বাস্তবে সবচেয়ে কার্যকর মডেল হল একটা হাইব্রিড অ্যাপ্রোচ। আচ্ছা, একটা মিশ্র মডেল। হ্যাঁ, যা আমাদের সোর্সে উল্লেখ করা হয়েছে। এখানে একজন কেন্দ্রীয় সমন্বয়কারী বা প্রজেক্ট ম্যানেজার থাকেন, যিনি বড় চিত্রটা দেখেন, লক্ষ্য ঠিক করেন, কিন্তু সেই লক্ষ্যের মধ্যে থেকে কাজের নির্দিষ্ট অংশগুলো বাস্তবায়নের জন্য ছোট ছোট সেলফ অর্গানাইজিং টিম কাজ করে। তার মানে একদিকে যেমন জাহাজের ক্যাপ্টেন থাকছেন, তেমনি অন্যদিকে টিমের সদস্যরাও নিজেদের নৌকার চালক হতে পারছে। একদম ঠিক তাই। বেশ, তাহলে আমাদের টিমের ভিত্তি মানে তার দর্শন আর নেতৃত্ব কাঠামো তৈরি হলো। কিন্তু একটা শক্তিশালী সংস্কৃতি তো শূন্যে টিকে থাকতে পারে না। না,
এর জন্য সঠিক মানুষ প্রয়োজন। ঠিক এখান থেকেই আমাদের মিশনের দ্বিতীয় ধাপ শুরু। কাদের নিয়ে এই টিম গঠন করা হবে? আচ্ছা, আমাদের সোর্স বলছে একটা প্রজেক্ট টিমে মূলত 4 ধরনের ভূমিকা থাকে। প্রথমত, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্টাফ। যারা পরিকল্পনা আর সমন্বয়ের দায়িত্বে থাকেন। হ্যাঁ, দ্বিতীয়ত, মূল কাজটা করার জন্য স্টাফ, যেমন ডেভেলপার, ডিজাইনার বা ইঞ্জিনিয়ার। আর তৃতীয়ত, সহায়ক বিশেষজ্ঞ বা সাপোর্টিং এক্সপার্টস। দাঁড়ান, চতুর্থ ভূমিকাটা আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হয়েছে। ব্যবসায়িক পার্টনার বা বিজনেস পার্টনার্স। সাধারণত এদেরকে তো টিমের বাইরের স্টেকহোল্ডার হিসাবে দেখা হয়। এদেরকে মূল টিমের অংশ করার পেছনের যুক্তিটা কি? খুব ভালো একটি পর্যবেক্ষণ। আসলে প্রথাগতভাবে বিজনেস টিম একটা চাহিদা দেয়, আর টেকনিক্যাল টিম সেটা তৈরি করে। মাঝখানে একটা দেয়াল থাকে। হ্যাঁ, থাকে তো। কিন্তু এই ম্যাটেরিয়ালস বলছে সেই দেয়ালটা ভেঙে ফেলতে হবে। বিজনেস পার্টনারদের টিমের ভেতরে নিয়ে আসার মূল কারণ হল একটা ক্রমাগত ফিডব্যাক লুপ তৈরি করা। আচ্ছা আচ্ছা। যখন একজন মার্কেটিং বা সেলসের লোক ডেভেলপমেন্ট টিমের সাথে প্রতিদিন কাজ করে, তখন প্রোডাক্টটা আসলেই গ্রাহকের চাহিদা অনুযায়ী তৈরি হয়। এতে ভুল বোঝাবুঝির সুযোগ কমে যায়। আর শেষে গিয়ে বড় ধরনের পরিবর্তনেরও প্রয়োজন হয় না। ঠিক, এটা প্রজেক্টের ঝুঁকি কমানোর একটা অসাধারণ কৌশল। এটা সত্যিই একটা গুরুত্বপূর্ণ দিক। আচ্ছা, এই সোর্সে আমি একটা শব্দ দেখছি, টি শেপড মানুষ। সত্যি বলতে এটা আমার কাছে একটু কর্পোরেট জার্গনের মতো শোনাচ্ছে। আপনার সন্দেহ অমূলক নয়। অনেক কর্পোরেট জার্গনই আসলে অন্তঃসার শূন্য, কিন্তু এটা বেশ কাজের একটা ধারণা। তাই নাকি? হ্যাঁ, ইংরেজির টি অক্ষরটার কথা ভাবুন। এর একটা লম্বা উল্লম্ব অংশ আছে যেটা গভীরে যায়, আর একটা চওড়া অনুভূমিক অংশ আছে যা পাশাপাশি বিস্তৃত। টি শেপড ব্যক্তির উল্লম্ব অংশটা হল কোনো একটা বিষয়ে তার গভীর জ্ঞান বা দক্ষতা, মানে সে একজন স্পেশালিস্ট। আর অনুভূমিক অংশটা? অনুভূমিক অংশটা হল অন্যান্য বিভিন্ন বিষয়ে কাজ করার মতো যথেষ্ট জ্ঞান থাকা। ধরুন, একজন পাইথন ডেভেলপার হয়তো ডেটাবেস ম্যানেজমেন্ট বা ফ্রন্ট এন্ড টেকনোলজির সম্পর্কেও বেসিক ধারণা রাখেন। আচ্ছা। এর আসল শক্তিটা কিন্তু শুধু একজন ছুটিতে গেলে তার কাজটা অন্য কেউ চালিয়ে নিতে পারবে এটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। তাহলে আসল জাদুটা কোথায়? উদ্ভাবন বা ইনোভেশন প্রায়ই বিভিন্ন ডিসিপ্লিনের সংযোগস্থলে ঘটে। আচ্ছা। যখন একজন ব্যক্তি শুধু নিজের গভীর দক্ষতার জগতেই বাস করে, তখন সে একটা সাইলোর মধ্যে আটকে যায়। কিন্তু টি শেপড ব্যক্তিরা তাদের অনুভূমিক জ্ঞানের মাধ্যমে বিভিন্ন ধারণার মধ্যে সংযোগ ঘটাতে পারে। একটা উদাহরণ দেওয়া যায়? অবশ্যই। ধরুন, একজন ডিজাইনার যে কোডিং বোঝে, সে এমন ডিজাইন করতে পারে যা বাস্তবায়ন করা সহজ। ঠিক। বা একজন মার্কেটার যে ডেটা অ্যানালাইসিস বোঝে, সে আরও কার্যকর ক্যাম্পেইন তৈরি করতে পারে। এই টি এর অনুভূমিক অংশটাই হলো সেই জায়গা যেখানে নতুন ধারণা জন্মায়। একদল আই শেপড বিশেষজ্ঞের চেয়ে একদল টি শেপড সদস্যের টিম লম্বা দূরে প্রায় সবসময় ভালো পারফর্ম করে। দারুণ ব্যাখ্যা। তাহলে আমাদের ভিত্তি তৈরি, সঠিক মানুষও পাওয়া গেল, কিন্তু সেরা খেলোয়াড়দের নিয়েও একটা দল ব্যর্থ হতে পারে যদি তাদের মধ্যে বোঝাপড়া না থাকে। একদম। কিভাবে নিশ্চিত করা যায় যে এই টি শেপড মানুষেরা একে অপরের সাথে মসৃণভাবে কাজ করবে? এখানেই কি টিম নর্মস বা দলের নিয়মকানুনের প্রসঙ্গ আসে? ঠিক ধরেছেন। যদি সংস্কৃতি টিমের অপারেটিং সিস্টেম হয়, তাহলে টিম নর্মস হলো সেই সিস্টেমের ইউজার ম্যানুয়াল। আচ্ছা। প্রজেক্টের একেবারে শুরুতে যখন সবাই উত্তেজিত আর আশাবাদী, তখনই কিছু মৌলিক নিয়মকানুন প্রতিষ্ঠা করাটা খুব জরুরি। কেন? কারণ পরে যখন চাপ বাড়বে বা মতবিরোধ দেখা দেবে, তখন এই নিয়মগুলোই টিমের রক্ষা কবচ হিসেবে কাজ করবে। যেমন আমরা একে অপরের সাথে কিভাবে যোগাযোগ করব, জরুরি হলে ফোন নাকি স্ল্যাক মেসেজ, মিটিংয়ে কি ল্যাপটপ ব্যবহার করা যাবে, কোনো সিদ্ধান্ত কিভাবে নেওয়া হবে, ভোটের মাধ্যমে নাকি সবার সম্মতিতে। এই নিয়মগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সোর্সের টিম চার্টারের কথা বলা হয়েছে। আমার ভয় হচ্ছে এটা কি আরেকটা আমলাতান্ত্রিক প্রক্রিয়া তৈরি করবে না? মানে যেখানে মানুষ নিয়মের ভয়ে নতুন কিছু করতে চাইবে না। এই আশঙ্কাটা খুবই যৌক্তিক, আর এখানেই টিম চার্টারের সবচেয়ে বড় ভুলটা অনেকে করে। কি রকম? টিম চার্টার যদি ম্যানেজমেন্ট ওপর থেকে চাপিয়ে দেয়, তাহলে এটা অবশ্যই একটা বোঝা হয়ে দাঁড়াবে। কিন্তু এর আসল উদ্দেশ্য ঠিক উল্টো। টিম চার্টার হলো টিমের জন্য টিমের তৈরি করা একটা সংবিধান। ওহ, আচ্ছা।
এটা কোনো ডিজিটাল ফাইল হতে পারে বা অফিসের দেয়ালে লাগানো একটা পোস্টারও হতে পারে। মূল বিষয় হলো টিমের প্রত্যেক সদস্য এটা তৈরিতে অংশ নিয়েছে এবং এতে সম্মতি দিয়েছে। এটা তাদের সম্মিলিত চুক্তি। আমাদের সোর্সে শপি লাইফস্টাইল সেন্টার প্রজেক্টের টিম চার্টারের একটা উদাহরণ দেওয়া আছে। সেখানে কিছু খুব সাধারণ নিয়ম ছিল, যেমন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজের সময় ভদ্রভাবে কথা বলুন। এগুলো তো খুব স্বাভাবিক প্রত্যাশা। এগুলো লিখে রাখার কি কোনো বিশেষ কারণ আছে? আছে, কারণ স্বাভাবিক প্রত্যাশা বা কমন সেন্স সবার জন্য এক নয়। ঠিক। এগুলো লিখে রাখার মাধ্যমে অস্পষ্টতাকে দূর করা হয়। তবে ওই উদাহরণের সবচেয়ে শক্তিশালী নিয়মটি আমার কাছে মনে হয়েছে। কোনটা? অফিস সময়ের বাইরে যোগাযোগ করা যেতে পারে, কিন্তু উত্তর দেওয়া বাধ্যতামূলক নয়। বাহ, এটা তো দারুণ। এই একটা লাইন একটা টিমের মধ্যে কি পরিমাণ বিশ্বাস আর সম্মান তৈরি করতে পারে তা অভাবনীয়। এটা কর্মীদের বার্ন আউট থেকে বাঁচায় এবং তাদের ব্যক্তিগত সময়কে সম্মান করে। একদম। এই ছোট ছোট স্পষ্ট নিয়মগুলোই আসলে একটা সুস্থ আর টেকসই কাজের পরিবেশের মূল ভিত্তি। এটা আমলাতন্ত্র নয়, এটা হলো পারস্পরিক শ্রদ্ধার একটা লিখিত দলিল। আমি বুঝতে পারছি, এই স্বচ্ছতা অনেক ভুল বোঝাবুঝি কমিয়ে আনতে পারে। কিন্তু এই সব নিয়মকানুন তো এমন একটা পরিবেশের কথা ভেবে তৈরি যেখানে সবাই একসাথে এক অফিসে বসে কাজ করে। আজকের বাস্তবতা তো ভিন্ন। আমাদের টিম যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তখন এই ব্লুপ্রিন্ট কতটা কার্যকর? এটাই এখনকার সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের সোর্স অফ ভার্চুয়াল এবং কোলোকেটেড টিমের মধ্যে পার্থক্যটা তুলে ধরেছে। আচ্ছা। কোলোকেটেড টিমের সবচেয়ে বড় সুবিধা হল স্বতঃস্ফূর্ত যোগাযোগ। মানে করিডোরে দেখা হলে বা কফি মেশিনের সামনে দাঁড়িয়ে যে আলাপ হয়, তার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আর একটা সামাজিক বন্ধনও তৈরি হয়। ঠিক। আর ভার্চুয়াল টিমের ক্ষেত্রে এই স্বতঃস্ফূর্ততার অভাবটাই তো একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, তাই তো। এর চেয়েও কি গভীর কোনো সমস্যা আছে? আছে। আসল চ্যালেঞ্জগুলো আরও গভীরে। প্রথমত, বিশ্বাস তৈরি করা। যখন আপনি কারো সাথে সশরীরে দেখা করেন না, তখন তার উপর পুরোপুরি বিশ্বাস রাখাটা কঠিন। এটা ঠিক। দ্বিতীয়ত, পারফরম্যান্স ম্যানেজমেন্ট। কে আসলে কতটা কাজ করছে আর কে শুধু অনলাইন দেখাচ্ছে, সেটা বোঝা কঠিন। যা ম্যানেজারের মধ্যে মাইক্রো ম্যানেজ করার প্রবণতা তৈরি করতে পারে। একদম। আর তৃতীয় এবং সবচেয়ে জটিল চ্যালেঞ্জ হল সাংস্কৃতিক বৈচিত্র্য। এক দেশের মানুষের কাছে যা সরাসরি কথা বলা, অন্য দেশের মানুষের কাছে তা অভদ্রতা মনে হতে পারে। সময়ের পার্থক্য, ভাষার ভিন্নতা, এগুলো তো আছেই। ঠিক। তাহলে এই জটিল চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমাদের ব্লুপ্রিন্টে কি কোনো কার্যকর কৌশলের কথা বলা হয়েছে? অবশ্যই। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হল ইচ্ছাকৃত বা ইন্টেনশনাল কমিউনিকেশন। ইন্টেনশনাল কমিউনিকেশন। হ্যাঁ, ভার্চুয়াল টিমে কোনো কিছুই আপনা আপনি হয় না, সব কিছুই পরিকল্পনা করে করতে হয়। ম্যানেজারের উচিত নিয়মিত প্রতিটি সদস্যের সাথে ওয়ান-অন-ওয়ান মিটিং করা। শুধু কাজের আপডেট নেওয়ার জন্য নয়, তাই তো? না, বরং মানুষটা কেমন আছে তা জানার জন্য। দ্বিতীয়ত, সামাজিক বন্ধন তৈরির জন্য ইচ্ছাকৃতভাবে জায়গা তৈরি করা। যেমন প্রতি সপ্তাহে 15 মিনিটের জন্য একটা ভার্চুয়াল কফি সেশন, যেখানে কাজের কথা বলার নিষেধ। এটা তো বেশ মজার আইডিয়া। এই আনুষ্ঠানিক আলাপচারিতাই সেই সামাজিক আঠা যা টিমকে একসাথে ধরে রাখে। আর প্রযুক্তি? সঠিক টুলস ব্যবহার করাটা কতটা জরুরি? প্রযুক্তি এখানে মাধ্যম, কিন্তু সমাধান নয়। অবশ্যই ভালো মানের ভিডিও কনফারেন্সিং টুল, টাস্ক বোর্ড, মেসেজিং অ্যাপ লাগবে। কিন্তু সবচেয়ে দামি সফটওয়্যারও ব্যর্থ হবে যদি টিমের মৌলিক চাহিদাগুলো পূরণ না হয়। আচ্ছা। আমাদের সোর্স বলছে, টিম ভার্চুয়াল হোক বা কো-লোকেটেড, সাফল্যের ভিত্তি একই: সদস্যদের মধ্যে ঐক্য, একটি অভিন্ন লক্ষ্য এবং প্রত্যেকের ভূমিকা ও প্রত্যাশা সম্পর্কে সম্পূর্ণ স্বচ্ছতা। এই ভিত্তিগুলো ঠিক থাকলে দূরত্ব কোনো বাধাই নয়। একদম। তাহলে আমাদের এই টিম তৈরির মিশন শেষে আমরা কি পেলাম? আমরা দেখলাম একটা অসাধারণ টিম শুধু একদল প্রতিভাবান মানুষের সমষ্টি নয়। না, এর জন্য প্রয়োজন একটা অপারেটিং সিস্টেম বা সহযোগী সংস্কৃতি, যা সার্ভেন্ট লিডারশিপের মাধ্যমে তৈরি হয়। প্রয়োজন সঠিক গঠনের একদল টি-শেপড মানুষ। তাদের একসাথে কাজ করার জন্য প্রয়োজন একটা টিম চার্টার বা সংবিধান। আর সবশেষে আধুনিক ভার্চুয়াল কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রয়োজন ইচ্ছাকৃত এবং মানবিক যোগাযোগ। একদম ঠিক।
আর এই নীতিগুলো কিন্তু শুধু প্রজেক্ট ম্যানেজারদের জন্য নয়। ঠিক। আমরা যেই টিমেরই অংশ হই না কেন, এই ধারণাগুলো প্রয়োগ করে আমরা নিজেদের পারস্পরিক সহযোগিতাকে আরও কার্যকর করে তুলতে পারি। এটা শুধু একজন ভালো ম্যানেজার হওয়ার গাইডবুক নয়। একজন ভালো টিমমেট হওয়ারও গাইডবুক। হ্যাঁ, কারণ দিনের শেষে বড় বড় প্রজেক্ট কোনো একক ব্যক্তি নয়, একটি ঐক্যবদ্ধ টিমই সফল করে। চমৎকার একটা উপসংহার। আমাদের এই সোর্সে দলের শক্তি, দুর্বলতা, সুযোগ এবং ঝুঁকি মূল্যায়নের জন্য SWOT অ্যানালিসিসের কথা বলা হয়েছে, যা সাধারণত সদস্যদের দক্ষতার উপর ভিত্তি করে করা হয়। আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। যদি আমরা দক্ষতার বদলে একটি টিমের সদস্যদের পারস্পরিক সম্পর্কের রসায়নের উপর ভিত্তি করে SWOT অ্যানালাইসিস করি, তাহলে উন্নতির জন্য কী ধরনের নতুন সুযোগ বা ঝুঁকি বেরিয়ে আসতে পারে? ভেবে দেখার মতো একটি বিষয়।